আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইংলিশ ক্লাসে। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের টপিক বা মূল বিষয়বস্তু হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্স এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কন্ডিশনাল সেন্টেন্স প্রথমে দুটো কথা বলে রাখি, এই কন্ডিশনাল সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখছি আমাদের সেকেন্ডারি লেভেল অর্থাৎ আমাদের মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ কলেজ লেভেল থেকে শুরু করে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে বিসিএস থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। সুতরাং এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। তো ক্লাস শুরুর আগেই আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা পুরা টিউটোরিয়ালটা স্কিপ না করে পুরো টিউটোরিয়ালটা তোমরা দেখবে, তাহলে অনেক কিছু তোমরা শিখতে পাবে, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আলোচনা করি। তো আমাদের টপিকের মূল বিষয়বস্তু হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কন্ডিশনাল বলতে বুঝি যে শর্ত। কন্ডিশন এটা একটা নাউন, এখান থেকে অ্যাডজেক্টিভ আসছে কন্ডিশনাল, মানে শর্তযুক্ত বাক্য, যে বাক্যে কি শর্ত জুড়ে দেওয়া হয়। সাধারণতভাবে ইফ এবং আনলেস, আমরা সবাই জানি ইফ এবং আনলেস এই যুক্ত ক্লোজ, অর্থাৎ ইফ এবং আনলেস যুক্ত ক্লোজগুলো সাধারণতভাবে কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করি। তো চলো আগে আমরা দেখে নেব মূল গঠনগুলো দেখে নেব। যদি আমরা মূল গঠনগুলো বা ইংলিশের যে স্ট্রাকচারগুলো এগুলো যদি আমরা ভালো করে জেনে নেই, তাহলে আমাদের প্রশ্ন উত্তর করা খুবই সহজ হবে, যে উইল বি ভেরি ইজি ফর ইউ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই। আমরা সবাই জানি যে আসলে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। যে কন্ডিশনাল সেন্টেন্সেস আর অফ 4 টাইপস, অথবা আমরা বলতে পারি 4 কাইন্ডস, অর্থাৎ চার প্রকার। তো আমরা দেখে নিই এবং মূল গঠনগুলো আমরা দেখার চেষ্টা করি। তো প্রথমে যেটা দেওয়া আছে আমি লিখে দিয়েছি 1 2 3 4, অর্থাৎ 1 নম্বর, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স। তো প্রথমে আমরা দেখে নেব, আমরা সবাই জানি ইফযুক্ত সেন্টেন্সগুলি কিন্তু মূলত হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে প্রথমে যেটা দেওয়া আছে অর্থাৎ এটাকে আমরা জিরো কন্ডিশনাল বলবো। এটার স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্টের উপরে যে কি একটা প্রেজেন্ট ভার্ব অথবা একটা মেইন ভার্ব যেটা বর্তমানের কথা বলবে, তারপরে কি থাকবে অবজেক্ট, যে এক্সটেনশন বা আদার কোনো শব্দ থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আদার্স বলতে হ্যাঁ তোমরা মনে রাখবে যে অবজেক্ট, যে অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন থাকতে পারে। তো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এটা যদি থাকে, অর্থাৎ এখানে কমা থাকবে, অর্থাৎ এই ইফযুক্ত একটা ক্লোজ থাকবে, সেই ক্লোজটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্লোজ থাকবে। এটা যদি থাকে তাহলে পরের যেটা হবে সেটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে ইফযুক্ত যদি প্রথম ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলে রাখি পরীক্ষায় যে প্রেজেন্ট ইনডিফিনিট এটা সামনে থাকতে পারে, আর ইফযুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট এটা এর পরে থাকতে পারে, অর্থাৎ হয় এটা সামনে থাকতে পারে অথবা এটা কি পরে থাকতে পারে। তো যাই হোক, এটা যদি ইফযুক্ত যদি প্রেজেন্ট ইনডিফিনিট পেয়ে যায় তাহলে পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার অথবা আমরা অথবা বলতে পারি ইফযুক্ত যে ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি পাস্ট ইনডিফিনিট বলতে সাবজেক্টের পরে ভার্বের কি হয় পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বটার পাস্ট ফর্ম, অর্থাৎ অতীত, যে কি অতীত ফর্ম ব্যবহৃত হয়, যেটা আমরা বাংলায় বলি। তো এটা হচ্ছে যে কি, এটাকে আমরা বলতে পারবো জিরো কন্ডিশনাল। এটা কি বলবো? জিরো কন্ডিশনাল। তাহলে আমরা সবাই জানলাম যে কন্ডিশনাল মূলত কয় প্রকার? চার প্রকার। তাহলে প্রথম যেটা জিরো কন্ডিশনাল যেটা বলি সেটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটাও কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা আমরা বলতে পারি ইফযুক্ত ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটাও কিন্তু হবে পাস্ট ইনডিফিনিট। তো শিক্ষার্থী বন্ধুরা, এর অবশ্যই আমরা উদাহরণ নেব এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কীভাবে প্রশ্নগুলো এসেছিল সেটা দেখার কিন্তু আমরা চেষ্টা করব। তো এবার দ্বিতীয় নম্বরে দেখি, অর্থাৎ এটাকে আমরা বলবো কি ফার্স্ট কন্ডিশনাল। তাহলে প্রথমটা যেটা দেখলাম সেটার নাম হচ্ছে জিরো কন্ডিশনাল। এবারকার দেখবো কি ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফযুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আমি তো ইনডিফিনিটের স্ট্রাকচার বলে দিলাম যে সাবজেক্টের পরে ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম, তারপরে কি হবে অবজেক্ট অথবা কি এক্সটেনশন হবে। তাহলে ইফযুক্ত এটা যদি ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে কি ফিউচার ইনডিফিনিট। শিক্ষার্থী বন্ধুরা, ফিউচার ইনডিফিনিট বলতে আমরা জানি সাবজেক্টের পরে শ্যাল অথবা উইলের পরে কি হবে মূল ভার্ব। আমরা অবশ্যই এর উদাহরণ নেব। তাহলে ফিউচার ইনডিফিনিট হবে। মনে রাখবে
তোমরা সবাই খেয়াল রাখবে এই যে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এটা কি যে পরে থাকতে পারে এবং ফিউচার ইনডিফিনিটটা আবার কি সামনে থাকতে পারে। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে ফিউচার ইনডিফিনিটটা কি সামনে দেয় আর এই ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট এটা পরে থাকতে পারে, আবার এটাও কি সামনে থাকতে পারে। তো যাই হোক যেটাই হোক না কেন, তাহলে ইফ যুক্ত যে কি প্রেজেন্ট ইনডিফিনিট যদি ক্লোজ পেয়ে যায় পরেরটা হবে কি ফিউচার ইনডিফিনিট হবে। এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট কন্ডিশনাল। এবার আমরা যাব যে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল এটার স্ট্রাকচার বা গঠনটা কি হবে, যে ইফ যুক্ত এখানে কি থাকবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ একটা সেন্টেন্স থাকবে যে পাস্ট ইনডিফিনিট, এটার সামনে কি যদি আমরা ইফ পেয়ে যাই অর্থাৎ এই ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে কি সাবজেক্ট, এর পরে আমি সংক্ষেপে লিখে দিয়েছি এএসইউ বি। তাহলে পরের কি গঠনটা হবে যে উড কুড মাইট, উড কুড মাইট যে কোনো একটি থাকবে, তারপরে কি ভার্বের বেস ফর্ম অর্থাৎ কি মূল ফর্ম অর্থাৎ মেইন ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আমরা বলতে পারি। তারপরে কি থাকবে আদার্স, আদার্স বলতে কি অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। তো স্বীকৃতি বন্ধু আবার দেখে নিই যে ইফ যুক্ত ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে পরের যে ক্লোজটা হবে সেটা কি সাবজেক্টের উপরে উড কুড মাইট, এরপরে কি নেবো ভার্বের মূল ফর্ম বা ভার্বের বেস ফর্ম প্লাস কি হবে আদার্স। তাহলে এটা কিসের স্ট্রাকচার, এটাকে আমরা বলবো কি সেকেন্ড কন্ডিশনাল অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা থার্ড কন্ডিশনালের দিকে যাব এবং দেখার চেষ্টা করব। তাহলে ইফ প্লাস ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি পাস্ট পারফেক্টের গঠন যে সাবজেক্টের পরে হ্যাড তারপরে ভার্বের পিপি, পিপি বলতে কি পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা অনেকে এটাকে বলে ভি3 ফর্ম। যখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলি ওটাকে কি বলি সংক্ষেপে ভি1, আর যখন পাস্ট ভার্ব বলি সেটাকে কি বলি ভি2, আর যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাকে আমরা বলি কি ভি3। তো শিক্ষার্থী বন্ধুরা যে পাস্ট পারফেক্টের যে গঠনটা হয় সেটা কি প্রথমে সাবজেক্ট তারপরে কি নেওয়া লাগে হ্যাড তারপরে মূল ভার্বের কি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো এরকম যদি ইফযুক্ত ক্লোজটা পেয়ে যায় তাহলে পরের যেটা গঠন হবে সেটা কি সাবজেক্টের পরে হয় আমরা উড হ্যাভ নেব, নতুবা কি থাকবে কুড হ্যাভ, নতুবা কি থাকবে মাইট হ্যাভ, যে কোনো তিনটার একটি থাকতে পারে। তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলোর পরেও ভার্বের কি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপরে কি হয় আদার্স। তাই এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। তো স্বীকৃতি বন্ধুরা আমাদের মনে রাখতে হবে অনেক সময় ইফ সামনে না থেকে অনেক সময় হ্যাড সামনে থাকতে পারে, অর্থাৎ ইফটা কি এই উজ্জু থাকতে পারে, এই সেন্টেন্সটা বা এই বাক্যটিতে কি উজ্জু থাকতে পারে। তাহলে প্রথমে হ্যাড তারপরে কি সাবজেক্ট তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস যদি আদার্স পেয়ে যায় তাহলে তার পরের যে সেন্টেন্স বা বাক্যটা যেটা হবে যেটার গঠনটা হবে যে সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি হবে আদার্স। তো স্বীকৃতি বন্ধুরা আমরা দেখলাম যে অর্থাৎ থার্ড কন্ডিশনালে যে অর্থাৎ যে এটা কি শুরুতে থাকতে পারে অর্থাৎ কি ই প্লাস পাস্ট পারফেক্ট অথবা হ্যাড প্লাস সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার্স, এটা কি শুরুতে থাকতে পারে। তো এটা যদি থাকে তাহলে তারপরে যেটা গঠন হবে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভের উপর ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ওই একই গঠন হবে। মনে রাখবা তোমরা সবাই খেয়াল রাখবা যে এই যে সাবজেক্টের পরে অর্থাৎ উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ যে কোনো একটা থাকবে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল পরে এটা কি সামনে থাকতে পারে আর ই প্লাস পাস্ট পারফেক্টটা এদিকেও থাকতে পারবে। তো এটা আমরা অবশ্যই উদাহরণ নেব। তো শিক্ষার্থী বন্ধুরা এই তো তোমরা দেখে নিলা যে আসলে কন্ডিশনের মধ্যে 4 প্রকার, যে প্রথমে আমি যেটা লিখে দিয়েছি সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল, আর দ্বিতীয় নম্বর যেটা লিখে দিয়েছি এই স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, আর এটা হচ্ছে তোমাদের কি সেকেন্ড কন্ডিশনাল, আর এটা হচ্ছে তোমাদের কি থার্ড কন্ডিশনাল। তো শিক্ষার্থী বন্ধুরা যে এই পর্যায়ে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা উদাহরণগুলো দেখব এবং বাকি আমরা প্রয়োগ দেখব, যে উদাহরণ এবং প্রয়োগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখি বিভিন্ন পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো এসেছিল। এটা শুধু বিসিএস পরীক্ষায় আসেনি, আরও অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা এসেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এসএসসি থেকে শুরু করে বলা চলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা চলে আসছিল। তো চলো আর সময় নষ্ট না করে আমরা উদাহরণের দিকে চলে যাই। আমরা পর্যায়ক্রমে উদাহরণগুলো নেব। ডিয়ার লার্নার্স আমরা এবার উদাহরণ দেখব, অর্থাৎ আমরা এক্সাম্পল দেখব। আমরা প্রথমে দেখছি এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, অর্থাৎ আমরা আরেকবার দেখে নিই যে ইফযুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটাও কিন্তু হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আবার ইফযুক্ত ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটাও হবে কি পাস্ট ইনডিফিনিট। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যায়ে দেখব বিভিন্ন পরীক্ষায় আসছিল, অর্থাৎ ভার্সিটি পরীক্ষায় আসছিল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলো আমরা দেখে নেব। তো আমি এখানে কিউ বলতে কোশ্চেন লিখে দিয়েছি। তো প্রথম যেটা প্রশ্ন, তো যাওয়ার আগে আমি একটু এক্সাম্পল দেই বা উদাহরণে বোঝার চেষ্টা করি। তো আমাদের মনে রাখতে হবে যখন যে চিরন্তন সত্য কথা বোঝাবে বা বৈজ্ঞানিক কোনো তথ্য প্রদান করা অর্থে বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা এই যে ইফযুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ক্লোজটা তাহলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ব্যবহার করব বা ব্যবহৃত হয়, এটাকে আমরা বলি কি জিরো কন্ডিশনাল।
তো একটা উদাহরণ আমি লিখে দিয়েছি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো। উদাহরণে বলা আছে যে ইফ হি গেটস, তাহলে আমরা একটু দেখি যে ইফ প্রথমে আমরা পেয়ে গেছি, আর এখানে ভার্বটা হচ্ছে কি গেটস। তাহলে আমরা সবাই জানি এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে গেটস। যদি সে কি গেটস মানে কি পায়, তাহলে সে কি আরও চায়, হি ওয়ান্টস মোর মানে সে আরও চায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে ভার্ব দেখলাম কি ওয়ান্টস আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা দেখতে পাইলাম যে ইফ হি গেটস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের কি মিলে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি আমরা বলতে পারি এটা জিরো কন্ডিশনাল। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার দেখি বিভিন্ন পরীক্ষায় কীভাবে আসছিল প্রশ্নগুলো। যেমন একটা প্রশ্ন এখানে কোশ্চেন আমি লিখে দিয়েছি, এখানে বলা হচ্ছে যে কন্ডিশনাল আর অফ ড্যাশ, অর্থাৎ এখানে অপশন 4টা দেওয়া আছে। প্রথম অপশন দেওয়া আছে 2 কাইন্ডস, অর্থাৎ 2 ধরনের বা 2 প্রকার হয়। 5 কাইন্ডস মানে হচ্ছে কি 5 ধরনের বা 5 প্রকার, এবং 3 নম্বর বলা হচ্ছে 3 কাইন্ডস মানে 3 ধরনের বা 3 প্রকার, এবং সর্বশেষে 4 কাইন্ডস মানে কি 4 ধরনের অথবা কি 4 প্রকার। তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা আসছিল ইসলামী বিশ্ববিদ্যালয় খ ইউনিটে 12 এবং 13 সালের ভর্তি পরীক্ষা এটা আসছিল, অর্থাৎ এডমিশন যে এডমিশনে এটা চলে এসেছিল প্রশ্নটা। এখানে প্রশ্নটা ছিল যে কন্ডিশনাল আর অফ। তাহলে আমরা তো জানলাম, আমি পূর্বেই ক্লাস শুরু পূর্বেই তোমাদের বলছি যে কন্ডিশনাল মূলত কি 4 ধরনের, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড, আর একটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল মূলত হচ্ছে 4 প্রকার। তাহলে আমরা এখানে কি অ্যান্সার করব, কন্ডিশনাল আর অফ। তাহলে তোমরা বলো কি অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার হবে কি 4 কাইন্ডস। তাহলে এটা হবে কি এক্সাক্ট অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে যাব, অর্থাৎ কোশ্চেন 2 এ যাব। এখানে বলা হচ্ছে যে ইফ ইট ইজ উইন্টার, যে ইফ ইট ইজ উইন্টার আমরা সবাই জানি যদি এটা শীতকাল, তাহলে শীতকালে কি হয় বন্ধুরা তোমরা বলো। যে এই প্রশ্নটা আসছিল রাজশাহী বোর্ড, যে রাজশাহী ইউনিভার্সিটিতে 2003 সাল থেকে শুরু করে 2004 সালে, অর্থাৎ 3 এবং 4 সালে এই প্রশ্নটা এসেছিল। আবার এখানে 2006 সাল এবং 7 সালে এই প্রশ্নটা চলে এসেছিল। তো এখানে যেটা বলা হচ্ছে যে ইফ ইট ইজ উইন্টার, যদি এটা কি শীতকাল হয়, তাহলে কি আমরা সবাই কি যে ঠান্ডা অনুভব করি, অর্থাৎ ঠান্ডা অনুভূত হয়। তাহলে শীতকালে যদি এটা শীতকাল হয়, তাহলে কি ঠান্ডা অনুভূত হয়। তাহলে আমরা এখানে দেখার চেষ্টা করব, তাহলে ইফযুক্ত এই ক্লোজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটাও কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর আমরা সবাই জানি যে এই পরের ক্লোজটার সাবজেক্ট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি পার্সন সম্পর্কে না জেনে থাকো, তাহলে আমার একটা ক্লাস আছে যে পার্সন এবং নাম্বার, তোমরা ক্লাসটা দেখে আসতে পারো। আমার পরবর্তী ক্লাস আছে, আমার ক্লাস আমি দিয়ে দিছি নাম্বার এবং পার্সন সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি, তোমরা এটা দেখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এই যে ইফ যুক্ত এই সেন্টেন্সটা, অর্থাৎ এই ক্লজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটাও হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু আমাদের নিয়মে বলছে যে ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটার পরে যদি কোনো মূলভার আসে, তাহলে মূলভার শেষে কি হয় এস যুক্ত করতে হয়, এস যুক্ত করতে হয় বা ইএস যুক্ত করতে হয়। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ফিলের সঙ্গে আমরা কি যুক্ত করব, অবশ্যই আমরা এস যুক্ত করবো। তাহলে আনসার হবে যে ফিলস, কিন্তু উইল ফিল হবে না, ফেল্ট হবে না, বা উড ফিল হবে না। এই প্রশ্ন এসেছিল রাজশাহী যে কি ইউনিভার্সিটিতে যে 2003 সালে, 2004 সালে, আবার কি 2006 সালে এবং 7 সালে এই প্রশ্ন চলে এসেছে। তাহলে আমরা এখানে অ্যান্সার দেবো কি, অ্যান্সার হবে কি ফিলস। এবার শিক্ষার্থী বন্ধুরা পরের প্রশ্ন যাই। এখানে বলা হচ্ছে যে ইফ ইট ইজ সামার, অর্থাৎ যদি এটা কি গ্রীষ্মকাল হয়, তাহলে কি গরম অনুভূত হয়। অর্থাৎ এটার মতোই প্রশ্নটা প্রায়, এটা শীতকাল আর এটা হচ্ছে কি গ্রীষ্মকাল। আমরা জানি যে সামার মানে হচ্ছে কি গ্রীষ্মকাল। তাহলে এখানে যে ইফ যুক্ত আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পরের যে সেন্টেন্সটা হবে এটাও কি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তবে সাবজেক্ট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ফিলের সঙ্গে কি যুক্ত করা লাগবে এস, তাহলে আনসার হবে এখানে এ। কিন্তু উইল ফিল হবে না, ফেল্ট হবে না, বা উড ফিল হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা যে ইফ অর্থাৎ যে জিরো কন্ডিশনাল এই প্রশ্নটা দেখো, এই দুটো প্রশ্নটা দেখো রাইট ফ্রম ভার্বস আকারে এসেছিল। তো এই কন্ডিশনাল রাইট ফ্রম ভার্বস আকারে আসে, যে সেন্টেন্স কারেকশন হিসেবে আসে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে, আবার মাধ্যমিক পর্যায়ে কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা জিরো কন্ডিশনাল সম্পর্কে। এরপরে আমি যে ফার্স্ট কন্ডিশন সম্পর্কে যে আমি কিছু উদাহরণ দেখাচ্ছি তোমাদের, তোমরা একটু দেখো। শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ ডিয়ার লার্নার্স, আমরা এবার দেখব ফার্স্ট কন্ডিশনের কিছু এক্সাম্পল দেখব। তো এক্সাম্পল দেখার আগেই আমরা আবারও স্ট্রাকচার বা গঠনটা দেখে আসি, ফার্স্ট কন্ডিশনের নিয়মটা দেখে আসি। তো আমরা পূর্বে দেখছি এবং আবারও একটু দেখে আসি যে ইফযুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ ইফযুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের যে ক্লজ বা সেন্টেন্সটা হবে কন্ডিশনালের, সেটা হবে কি ফিউচার ইনডিফিনিট। আমাদের মনে রাখতে হবে এই ফিউচার ইনডিফিনিট আবার কি সামনে থাকতে পারে, এবং ইফযুক্ত এই ক্লজটা আবার কি এটার পরে থাকতে পারে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট পরে থাকতে পারে। তো আমি এখানে দুটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, তোমরা বাসায় অনেকগুলো প্র্যাকটিস করবা, বিভিন্ন পরীক্ষায় আসে, তোমরা দেখে নিবা।
এখানে প্রথম যে প্রশ্নটা এই প্রশ্নটা চলে এসেছিল 13তম প্রবাসক নিবন্ধন পরীক্ষায় 2016 সালে, অর্থাৎ কন্ডিশনের উপরে। এটা কারেকশন হিসাবে এই প্রশ্নটা চলে আসছিল। এখানে প্রশ্নের অপশনে বলা হচ্ছে, অর্থাৎ প্রশ্নটিতে বলা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে অপশন 4টে দেওয়া আছে। প্রথমটা যেটা বলা হচ্ছে যে ইফ ইউ ওয়ার্কস হার্ড, তাহলে এই যে ইফ ইউ ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে সে কী করবে, সফলতা লাভ করবে বা সে সফল হবে, হি সাকসেডস। তো আমাদের মিলাতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে ইফ যুক্ত ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা কী হবে, অবশ্যই ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে আমরা প্রথম অপশনে দেখতে পাচ্ছি ইফ যুক্ত এই ক্লোজটা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু এই ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে কি করা লাগবে, পরেরটা ফিউচার ইনডিফিনিট। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি ফিউচার ইনডিফিনিটের গঠনটা কি, সাবজেক্টের পরে, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি যে সাবজেক্ট এর পরে, অর্থাৎ সংক্ষেপে লিখলাম যে শ্যাল, অথবা আমাদের কি নিতে হবে, উইল, শ্যাল উইল, তারপর নিতে হবে কি মেইন ভার্ব, অর্থাৎ V1 লিখে দিলাম, বা ভার্বের বেস ফর্ম প্লাস কি অবজেক্ট, অথবা আমরা লিখতে পারি কি এক্সটেনশন। আর প্রেজেন্ট ইনডিফিনিটের যে গঠনটা আমরা একটু দেখে নেই। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা হচ্ছে কি, যে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে, ভার্বের কি বেস ফর্ম প্লাস কি হবে আদার্স। আমি আদার্স এখানে ব্যবহার করলাম। আদার্স বলতে কি অবজেক্ট অথবা এক্সটেনশন। কি থাকবে আমাদের, কি ইফটা কিন্তু থাকবে। তাহলে যেটা আমরা বুঝলাম সেটা কি, যে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা হচ্ছে সাবজেক্টের পরে কি হবে, মেইন ভার্ব প্লাস কি অবজেক্ট এক্সটেনশন, যেটা সংক্ষেপে আমি কি লিখে দিয়েছি আদার্স। এটা থাকলে পরের যে গঠনটা হবে, সাবজেক্টের পরে শ্যাল বা উইলের পরে কি নেওয়া লাগে, V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই এটা একটু দেখে নেই। আমরা সবাই জানি কনজুগেশন ভার্ব নামে একটা গ্রামারের চ্যাপ্টার আছে, আমরা সবাই এইভাবে পড়ছিলাম। আমরা পড়েছিলাম যে প্রেজেন্ট, তারপরে আমরা দেখেছিলাম কি পাস্ট, PAST পাস্ট, তারপরে দেখছিলাম কি পাস্ট কি বলো তো দেখি, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল। আচ্ছা, যেমন একটা আমরা ভার্ব নেই, তোমরা দেখো যে একটা ভার্ব আমি সবাই আমরা জানি গো, গো মানে কি যাওয়া, তাহলে এর পাস্ট ফর্ম আমরা কি নিচ্ছি, যে ওয়েন্ট। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলি আমরা, গান, কেউ বলে কি গন, সমস্যা নেই, GONE এটার উচ্চারণ অনেকে গান বলে, কেউ আবার কি বলে গন বলে, কি বলে গান অথবা কি বলে গন। আচ্ছা, আমি একটাই লিখে দিলাম, দেখো এটার উচ্চারণ অনেকে গন অথবা কি বলে গান বলে। তো আমরা যে ভার্ব নেই, সফল হওয়ার ইংলিশ হচ্ছে কি সাকসিড, SUCCEED, সাকসিড। তাহলে এর পাস্ট ফর্ম হবে সাকসিডেড, CCEED, সাকসিডেড। এর ফার্স্ট ফর্ম হবে কি, ওটাই হবে সাকসিডেড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব, মিল করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে ঠিকই ই পেয়ে গেছি, তাহলে এই ভার্বটা হচ্ছে কি প্রেজেন্ট পেয়েছি, তাহলে এই ক্লোজটা হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে শর্ত পূরণ হয়েছে। অর্থাৎ সাবজেক্ট প্রথমে আমরা কি পেয়েছি, ইফ, এই যে ইফ আছে, তারপরে কি সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে হি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম পেয়ে গেছি। তারপরে আদার্সের মধ্যে আমরা কি হার্ড পাচ্ছি, নো প্রবলেম। তাহলে পরের যে সেন্স হবে, সাবজেক্ট পরে শ্যাল বা উইলের পরে কি নেব, মূল ভার্ব। তাহলে এইখানে পরের ক্লোজটা সাবজেক্ট ঠিকই পেয়েছি, কিন্তু শ্যাল বা উইল এখানে আসে নাই, তাহলে সেই অনুযায়ী এটা কিন্তু সঠিক হবে না। আবার দ্বিতীয় নম্বর অপশনে যাই, যে ই পেয়ে গেছি, তাহলে এটা কি সাবজেক্ট, এটা কি হিটা হচ্ছে সাবজেক্ট, এটা কি প্রেজেন্ট ফর্ম, এটা অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে সাবজেক্ট ইফ তো প্রথমে, এটাই ইফ প্রথমে থাকবে, তারপরে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইফ আছে, সাবজেক্টের ভার্বের প্রেজেন্ট ফর্ম পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে যে পরের যে গঠনটা হবে, এখানে অবশ্যই একটা কমা হবে, পরের গঠনটা এটা হবে যে সাবজেক্টের পরে শ্যাল বা উইলের পরে কি ভার্বের মূল ফর্ম হবে। তাহলে পরের গঠনটা দেখি, এখানে সাবজেক্ট পেয়ে গেছি যে কি হি, তারপরে শ্যাল বা উইলের মধ্যে আমরা কি পেয়েছি উইল, তারপর প্রেজেন্ট ফর্ম কি সাকসেসড পেয়ে গেছি। তাহলে অবশ্যই এইটা অ্যান্সার হবে, তাহলে এইটাই অ্যান্সার সঠিক হবে। এখন সি এবং ডি কেন হবে না, স্বীকৃতি বন্ধু দেখে নেই। তাহলে ইফ যুক্ত ক্লোজটা এখানে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে, তো এটা তো ভার্বের প্রেজেন্ট ফর্ম নয়, তাহলে সেই অনুযায়ী এটা কিন্তু হচ্ছে না। আবার আমরা ডি নম্বর যদি যাই, ইফ যুক্ত বাক্যটার ভার্বের কি এটা পাস্ট ফর্ম দিয়ে রাখছে, তাহলে পাস্ট ফর্ম দিয়ে এটা তো তাহলে হবে না। তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, যে ইফ যুক্ত যে ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরের ক্লোজটা হবে ফিউচার ইনডিফিনিট। আর এটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল বাংলা অর্থ হচ্ছে ইফ হি ওয়ার্কস হার্ড, ইফ মানে কি যদি সে, যে কি ওয়ার্কস হার্ড মানে কঠোরভাবে যদি সে কাজ করে, তাহলে কি সে সফলতা লাভ করবে বা সে সফল হবে, তাহলে হি উইল সাকসিড, অর্থাৎ সে সফল হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কোশ্চেন নম্বর 2 এ দেখবো। এখানে প্রশ্নটা এসেছিল 12তম শিক্ষক নিবন্ধন 2015 সালে। প্রশ্নে বলা হচ্ছে যে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ তুমি পরীক্ষায় কি করবে, অকৃতকার্য হবে বা পরীক্ষায় ফেল করবে। যে তারপর কমা দিয়ে পরের যে ক্লোজটা সেটা বলা আছে ইফ ইউ, এখানে ড্যাশ, অর্থাৎ এখানে আমাদের কি আনসার করতে হবে। এখানে আনসার করার জন্য আমাদের কি 4টা অপশন দেওয়া আছে, ফ্রম স্কুল, যদি তুমি স্কুল থেকে ড্যাশ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করব যে টেক টু টাস্ক মানে হচ্ছে ভর্ৎসনা করা বা তিরস্কার করা বা গালিগালাজ করা। তারপরে পুট অফ মানে আমরা সবাই জানি যে ফেলে রাখা, আর পুট আউট মানে নিভিয়ে ফেলা, আর প্লেটন মানে স্কুল থেকে পালানো। অর্থাৎ প্লেটন এটা একটা কি ইডিয়াম এবং ফ্রেজ বলতে পারি।
এই ইডিয়াম অ্যান্ড ফ্রেজটা স্কুলের সাথে সম্পৃক্ত, স্কুল কলেজ বা পাঠশালার সঙ্গে বা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, যে স্কুল পালানো, বিশেষ করে স্কুলের সাথে সম্পৃক্ত, প্লেটন মানে স্কুল পালানো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব যে আমি প্রথমেই কিন্তু বলেছি ফিউচার ইনডিফিনিট এই ক্লোজটা সামনে থাকতে পারে এবং ইফযুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট ক্লোজটা পরেও থাকতে পারে। তো আমরা দেখি যে এই যে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তাহলে এই ক্লোজটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, তাহলে কি এটা কিন্তু সামনে দেওয়া হলো, তাহলে এইটাই এদিকে আসবে। তাহলে এটা যদি এদিকে আসে তাহলে গঠনটা কি, প্রথমে কি থাকবে ইফ, তাহলে ইফ পেয়ে গেছি, তারপরে কি হবে সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট গঠন কি, তাহলে কি সাবজেক্ট থাকবে, তাহলে আমরা এখানে কি পেলাম সাবজেক্ট পেলাম, তারপরে কি ভার্বটার প্রেজেন্ট ফর্ম হবে, কি হবে প্রেজেন্ট ফর্ম। যেহেতু স্কুল, যদি তুমি স্কুল থেকে পালিয়ে যাও তাহলে তুমি পরীক্ষা অকৃতকার্য হবে, তাহলে স্কুল থেকে পালিয়ে যাওয়ার ইংলিশ কি হবে পেলেটন, তাহলে এইটা হবে আমাদের কি অ্যান্সার। এই তিনটা কিন্তু অ্যান্সার হবে না যদিও এই তিনটা প্রেজেন্ট ফর্মে আছে। এটা ইডিয়াম এবং ফ্রেজ যার বাংলা অর্থ হচ্ছে স্কুল থেকে পালিয়ে যাওয়া। তো এরকম আরও অনেকগুলো উদাহরণ আছে, বহু পরীক্ষায় এগুলো চলে এসেছিল, বিশেষ থেকে শুরু করে সরকারি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা চলে এসেছিল এবং 9 এবং ক্লাস 10-এর অসংখ্য উদাহরণ আছে যেটা কম্পারেটিং সেন্টেন্স চ্যাপ্টারে চলে আসে। এটা সেন্টেন্স কারেকশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যেমন ব্যাংকের পরীক্ষাও চলে এসেছিল এই প্রশ্ন, সেন্টেন্স কারেকশন, তারপর কি কম্পারেটিং সেন্টেন্স, তারপর হচ্ছে কি কন্ডিশনাল, এবং বহু আকারে এই প্রশ্ন চলে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা সেকেন্ড কন্ডিশনালের উদাহরণগুলো দেখার চেষ্টা করব। তো চলো আমরা এবার সেকেন্ড কন্ডিশনাল উদাহরণগুলো দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার সেকেন্ড কন্ডিশনাল নিয়ে কথা বলবো। তো সেকেন্ড কন্ডিশনালের বিভিন্ন ধরনের উদাহরণ দেখার চেষ্টা করব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তো এটা দেখার আগেই আমরা আরেকবার রিভিশন দিয়ে নেই, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল গঠনটা আমরা জেনে নেই। তো আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে ইফ, শুরুতেই ইফ থাকবে, এটা আমরা সবাই জানি। ইফযুক্ত ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তো শিক্ষার্থী বন্ধুরা পাস্ট ইনডিফিনিট গঠনটা আমরা সবাই জানি যে পাস্ট ইনডিফিনিট গঠন হতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, যে ইফ তো আমাদের থাকবেই, অর্থাৎ ই প্লাস সাবজেক্ট, এর পরে ভার্বের কি হয় পাস্ট ফর্ম, আমি সংক্ষেপে কি বললাম ভি2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, অথবা আমরা বলতে পারি কি এক্সটেনশন। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের কি, এটা একটা স্ট্রাকচার, অর্থাৎ এটার কি গঠন। তো ইফযুক্ত ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট অর্থাৎ এই গঠনের যদি হয়, অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের যদি পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বাই এক্সটেনশন হয়, তাহলে পরের যে গঠনটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা কি করব উড, কুড, মাইট, যে কোনো আমরা একটা ভার্ব নেব বা যে কোনো একটা ভার্ব থাকবে, তারপরে কি ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের মূল ফর্ম নিতে হবে, তারপরে কি আদার্স বলতে শিক্ষার্থী বন্ধুরা আমি বলে দিয়েছি ওটা এক্সটেনশন, ওটা কমপ্লিমেন্ট হতে পারে, ওটা অবজেক্ট হতে পারে, এক কথায় আমরা আদার্স বলি, আদার্স থাকবে। তাহলে কি হবে যে সেকেন্ড, এটাকে আমরা বলবো কি এটা সেকেন্ড কন্ডিশনাল, তাহলে এটার আমরা নাম বলতে পারবো, এটার নাম হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, CONDITIONAL, সেকেন্ড কন্ডিশনাল। তো শিক্ষার্থী বন্ধুরা গঠনটা কি, যে ইফযুক্ত যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট গঠনটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের টু অবজেক্ট অথবা এক্সটেনশন, যদি এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্লোজ হয় ইফযুক্ত, তাহলে পরের যেটা গঠন হবে সাবজেক্ট উড, কুড, মাইট, যে কোনো একটি ভার্ব আমরা নিতে পারবো, বা একটি ভার্ব যে কোনো একটি ভার্ব বসবে, তারপরে ভার্বের কি বেস ফর্ম, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন হবে। তো আমরা উদাহরণগুলো দেখে নেই। কোশ্চেন নম্বর 1, এখানে বলা হচ্ছে যে ইফ ইউর সিস্টার, যদি তোমার বোন ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ এইখানে 4টে অপশনের যে কোনো একটা অপশন আমাদের কি বসাতে হবে। তো অপশন 1 নম্বর বলা হচ্ছে ইনভাইটেড, তারপরে বলা হচ্ছে বি নম্বরে ইনভাইটস, সি নম্বর বলা হচ্ছে ইনভাইটিং, ডি নম্বর বলা হচ্ছে ওয়ার ইনভাইটেড, তারপরে বলা হচ্ছে শি উড কাম। তাহলে এই প্রশ্নটা চলে এসেছিল জনস্বাস্থ্য প্রকৌশল যে উপসহকারী স্থানীয় সরকার এর অধীনে, এটা 2015 সালের প্রশ্ন চলে আসছিল। তাহলে এখানে বলা হচ্ছে যে ইফ ইউর সিস্টার, তো স্বীকৃতি বন্ধুরা পরীক্ষা আমরা কীভাবে বুঝবো, তাহলে পরীক্ষা এভাবে বুঝবো যে ইফ যুক্ত ক্লোজটা, অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটাতে কী হবে যে পাস্ট ইনডিফিনিট থাকবে, অর্থাৎ সাবজেক্টের পরে কী হবে অবশ্যই ভার্বের এখানে কী হবে পাস্ট ফর্ম থাকবে, যেহেতু সাবজেক্ট দেওয়া আছে, তাহলে সাবজেক্ট যেহেতু আছে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে, হলে কী হবে পরের ক্লোজটা আমাদের দেখতে হবে যে উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পরে উড কুড মাইট যে কোনো একটা থাকবে, তারপর ভার্বের কী হবে বেস ফর্ম হবে। তাহলে এই যে পরের ক্লোজটাতে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি কৃষি, তারপরে উডের পরে কী পেলাম এখানে মূল ভার্ব, অর্থাৎ কি সাবজেক্ট, এই সাবজেক্ট উড কুড মাইট যে কোনো একটার মধ্যে আমরা উড পেয়ে গেলাম, তারপরে মূল ভার্ব আমরা পেলাম কি কাম। তাহলে এটা আমাদের কি মিল করতে হবে, তাহলে এই অংশটা মিল করতে হবে, এই অংশটা মিল করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে যে সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে ইফ যুক্ত, আমরা তো ইফ যুক্ত এটা ক্লোজ, সাবজেক্ট পিএসসি কি ইউর সিস্টার, তো ভার্বের পাস্ট ফর্ম যদি নেই তাহলে পাস্ট ফর্ম শুধুমাত্র অপশনের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে কি ইনভাইটেড। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। এটা প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু হবে না, এটা সেজন্য এটা কি বাদ।
তারপর আইএনজি তো কোনো প্রশ্ন ওঠে না, তাহলে এটা বাদ। আর এটা পেসিভ হবে না, যেহেতু ইউর সিস্টার এটা সিঙ্গুলার, এটা আবার কি প্লুরাল ভার্ব ব্যবহার করার তো মানেই আসে না, তাছাড়া এটা পেসিভ তো হবে না। তাহলে এখানে অ্যান্সার হবে ইনভাইটেড। যদি ইফ ইউর সিস্টার যে ইনভাইটেড, যদি তোমার যে কি, যদি তোমার বোনকে কি দাওয়াত করা হতো, তাহলে সে কি করতো, আসতো, তাহলে শি উড কাম মনে হচ্ছে সে কি আসতো। শিক্ষার্থী বন্ধুরা এটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার হতো, কিন্তু এখানে ভুল হচ্ছে যে এখানে ইউর সিস্টার সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ওয়াজ হলে এটা অপশন নেওয়া যেত, কিন্তু এখানে ওয়ার, এটা তো সিঙ্গুলার, সেজন্য এখানে ওয়ার এটা প্রযোজ্য হবে না। এবার দ্বিতীয় নম্বর প্রশ্নে যাব শিক্ষার্থী বন্ধুরা। দ্বিতীয় নম্বর প্রশ্নটা এসেছিল 12তম প্রভাষক, অর্থাৎ প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 12 সালে আসছিল 12তম পরীক্ষায়। তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে ইফ আই হ্যাড আ টাইপরাইটার, যদি আমার একটা টাইপরাইটার থাকতো তাহলে আমি কি করতাম ড্যাশ, তাহলে পরের ক্লোজটা আমাদের কি করতে হবে, মিল করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এটার সাথে আমরা একটু দেখে নেই, তাহলে ইফ যুক্ত পাস্ট ইনডিফিনিট, তাহলে এইটার সেন্টেন্স কিন্তু পাস্ট ইনডিফিনিট, এই যে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, তাহলে ইফ আছে সাবজেক্ট, এটা কি হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি আছে, এখানে আমরা পাচ্ছি কি হ্যাড, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের যেটা গঠন হবে সাবজেক্টের পরে কি নিতে হবে আমাদের, যে উড কুড মাইটের, তারপরে কি অবশ্যই কি নিতে হবে আমাদের ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা চারটি অপশনের মধ্যে দেখার চেষ্টা করি কোথায় আছে। তাহলে এখানে প্রথম অপশনে বলা আছে আই উইল, তাহলে আমাদের দরকার সাবজেক্টের পরে উড কুড মাইটের পরে কি লাগবে, মূল ভার্ব, তাহলে এখানে উইল যেহেতু আছে তাহলে এটা আমাদের অপশন কিন্তু এটা হবে না। তারপরে দ্বিতীয় নম্বর এখানে কি আমরা পেয়ে গেছি, উড পেয়ে গেছি, এই যে মূল ভার্ব পেয়ে গেছি, তাহলে এটা হতে পারে অ্যান্সার। তা আমরা একটু দেখে নিই পরবর্তীগুলো। তাহলে এখানে উড পেয়েছি, কিন্তু মূল ভার্ব কিন্তু এখানে হ্যাভ হবে না, আবার উড হ্যাভের পর ভার্বের 3 আছে, তাহলে এটা তো প্রশ্নে ওঠে না। তাহলে নিয়মে কি বলা আছে যে উড কুড মাইটের পর অবশ্যই ভার্বের বেস ফর্ম থাকবে, তাহলে এখানে উডের পরে মূল ভার্ব, অবশ্যই মূল ভার্বের বেস ফর্ম থাকতে হবে, এখানে হ্যাভ কেন আসলে, সেজন্য এটাও কিন্তু হবে না। আবার ডি নম্বর যে যাই, এখানে কিন্তু মাইট পেয়ে গেছি, এখানেও কিন্তু মূল ভার্ব নাই, এখানে মাইট হ্যাভ কেন থাকবে, এখানে তো হ্যাভ আসার কোনো প্রশ্ন ওঠে না, কারণ গঠনে বলছে যে মাইটের পর, অর্থাৎ উড কুড মাইটের পর অবশ্যই কি নেওয়া লাগবে, মূল ভার্বের বেস ফর্ম, তো এটা তো মূল ভার্ব নয়, তা ভার্বের তো বেস ফর্ম তো নয়, তাহলে এটা হবে না, তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। কি হবে, যে উডের পরে এখানে ভার্বের মূল ফর্ম। তাহলে আমরা বাংলা অর্থটা একটু দেখে নেই শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা বাংলা অর্থ দেখে নেই যে ইফ আই হ্যাড আ টাইপরাইটার, যদি আমার একটা টাইপরাইটার থাকতো তাহলে কি আমি কি টাইপ করতাম, আমি নিজেই টাইপ করতাম, আই উড টাইপ মাইসেলফ, অর্থাৎ আমি নিজেই কি করতাম, টাইপ করতাম। তো শিক্ষার্থী বন্ধুরা এবার কোশ্চেন 3 নম্বর দেখি। এখানে এই প্রশ্ন এসেছিল তথ্য মন্ত্রণালয়ের অধীনে, অর্থাৎ সহকারী পরিচালক পদে এই প্রশ্ন চলে এসেছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইফযুক্ত ক্লোজ, অর্থাৎ প্রথমে দেওয়া আছে এটা পাস্ট ইনডিফিনিট, এই যে হ্যাড আছে, হ্যাভ এর পাস্ট ফর্ম কিন্তু কি হয়, হ্যাড হয়, তাহলে এই যেহেতু এটা কি, এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের যে গঠন হবে উড কুড মাইটের উপর অবশ্যই ভার্বের বেস ফর্ম থাকবে। তো আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা সাবজেক্ট এখানে পেয়ে গেছি কি, সাবজেক্ট আমরা পেয়ে গেছি কি, যে এখানে উই পেয়ে গেছি, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে কি উড কুড মাইট, আমরা খোঁজার চেষ্টা করি উড কুড মাইট কোথায় আছে, তাহলে আমরা এখানে কিন্তু আমরা খুঁজে পেয়েছি, উডের পরে কি পেয়েছি আমরা, কি মূল ভার্ব পেয়ে গেছি। তারপরে এখানে কিন্তু উইল আছে, তাহলে এটা কিন্তু হবে না শর্ত অনুযায়ী, তারপরে উইল আছে, এখানেও কিন্তু শর্ত অনুযায়ী এটা হবে না, আবার এখানে উড পেয়ে গেছি, আমাদের শর্ত অনুযায়ী কি আমরা উড পেয়ে গেছি, তারপরে কি থাকবে ভার্বের বেস ফর্ম, তাহলে এটা হচ্ছে কি ভার্বের বেস ফর্ম, আবার এটাও কিন্তু ভার্বের বেস ফর্ম, কিন্তু লক রাখতে হবে যে ভার্বের বেস ফর্মের পর কি করা লাগবে, আদার্স, একটু আমাদের বুঝতে হবে যে ইফ উই হ্যাড আ বোট, যদি আমাদের একটা নৌকা থাকতো তাহলে আমরা কি নদী, কি যে নদীটা আমরা পার হয়ে যেতাম বা নদীটা পার হতাম, তাহলে এখানে এই যে উডের পরে মূল ভার্ব, তাহলে এইটাই হবে সঠিক অ্যান্সার। এখন এইটার সঠিক অ্যান্সার কেন হলো না, যে উড মেক ক্রসড, অর্থাৎ আমরা পার করাতাম না, তাহলে এটা কিন্তু হবে না, তাহলে এটা আমাদের কি হবে, এটা ভুল হবে। এখানে একটা ভার্ব ব্যবহার করা হচ্ছে, আর মেকের পরে আমরা জানি এটা হচ্ছে পজিটিভ ভার্ব, অর্থাৎ প্রযোজক ক্রিয়া, যে এটার পরে অবশ্যই ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম, আর এটা তো পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে এটা কি ভুল হবে বলো, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, অ্যান্সার হবে আমাদের এইটা, যে উড ক্রস। তো শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা বাসায় অনেকগুলো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা থার্ড কন্ডিশনাল নিয়ে কথা বলবো। তো থার্ড কন্ডিশনাল আমরা দেখে আসি যে ইফ যেহেতু ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ যে আমরা এখানে দেখে নেই, ইফযুক্ত ক্লোজটা অর্থাৎ যদি পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ ইফের পরে কি সাবজেক্ট, পাস্ট পারফেক্টের আমরা গঠন দেখি, অর্থাৎ আমরা এখানে পাস্ট পারফেক্ট লিখে দেই, পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্টের আমরা যেটা গঠন আমরা দেখে নেই, যে শুরুতে কি আসে, সাবজেক্ট, তারপর কি, যে হ্যাড, তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সংক্ষেপে আমরা কি বলি ভিপিপি, তারপর কি হবে আদার্স, আমি আদার্স লিখে দিই, এই আদার্স বলতে কি অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে,
তাহলে এই যে ইফ যুক্ত ক্লোজটাতে যদি এই গঠনটা থাকে অর্থাৎ কি পাস্ট পারফেক্ট গঠন কি যে প্রথমে কি থাকবে সাবজেক্ট তারপরে হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে এটা ইফ যুক্ত ক্লোজে তাহলে পরের যে গঠনটা হবে যে সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ তারপরে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি হবে আদার্স। তো স্বীকৃতি বন্ধুরা পরীক্ষায় যে এই যে ইফ থাকতে পারে অথবা আরেকটা স্ট্রাকচার এভাবে থাকতে পারে যে শুরুতেই কি থাকতে পারে হ্যাড কি থাকতে পারে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের কি পিপি ফর্ম প্লাস কি আদার্স অর্থাৎ আদার্স বলতে কি অবজেক্ট অথবা কি এক্সটেনশন থাকতে পারে। তাহলে যদি এটা যদি শুরুতে থাকে তাহলে এর পরের যে গঠনটা হবে ঠিক এই গঠনটা হবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা যে এটাকে বলবো আমরা থার্ড কন্ডিশনাল কি কন্ডিশনাল থার্ড অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এই টোটালকে এটাকে বলতে পারি আমরা থার্ড THIRD থার্ড কন্ডিশনাল TIONAL থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল কি যে ইফ যুক্ত ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে পরের যে গঠনটা হবে সাবজেক্টের উপরে উড হ্যাভ অথবা আমরা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ যে কোনো আমাদের একটা নিতে হবে বা একটা থাকবে তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে তারপর কি থাকবে আদার্স অথবা আমরা সবাই জানি যে পাস্ট পারফেক্টের গঠনটা হচ্ছে সাবজেক্টের উপরে হ্যাড তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই স্ট্রাকচার থাকতে পারে অথবা পরীক্ষায় কি থাকবে যে ইফ না থেকে শুরুতে কি থাকবে যে হ্যাড তারপরে কি সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে ওই একই এরপরে ওই একই গঠনটা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার দেখে নেই যে কোশ্চেন নাম্বার আমি এখানে লিখে দিয়েছি কটা প্রশ্ন আমরা দেখে আসি। তো এই প্রশ্নটা এসেছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2015 সালে এই প্রশ্নটা এসেছিল যে হি এখানে ড্যাশ তারপরে বলছে যে অ্যারেস্টেড অর্থাৎ তারপরে বলা হচ্ছে যে ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি যদি সে চেষ্টা করে যে কি দেশ ত্যাগের যদি সে চেষ্টা করে তাহলে সে কি হবে যে অ্যারেস্টেড অর্থাৎ তাকে কি গ্রেপ্তার করা হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই যে ইফ যুক্ত এই যে এই ক্লোজটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কেন এই যে সাবজেক্টের পরে কি হ্যাড ভার্বের কি আমরা 3 পেয়েছি। তাহলে আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে এই অংশটা শুরুতেই থাকতে পারে আর এই অংশটা এদিকেও থাকতে পারে এলোমেলোভাবে থাকতে পারে অর্থাৎ এটা শুরুতে আসে শুরুতে থাকবে অথবা এটা কি পরে থাকতে পারে পরেরটা কি সামনে আসতে পারে। তাহলে আমরা যেটা দেখলাম যে ইফ ক্লোজটা দেওয়া হয়েছে কি পরে তাহলে এর সামনেরটা কি হবে তাহলে এই অংশটা আসবে এই অংশটা কি যে কি সাবজেক্টের উপরে কি উড হ্যাভ কুড হ্যাভ বা মাইট হ্যাভ ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি তাহলে আমরা দেখি উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ কোথায় আছে। তাহলে এখানে শুধু উড পেয়েছি কিন্তু উড হ্যাভ পাইনি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কিন্তু পাইনি। তারপরে বি নম্বরে এটা তাহলে হবে না বি নম্বরে এখানে কি কুডের পর বি আছে তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে সেই নম্বর আমরা দেখি যে উড হ্যাভ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি পাইলাম আমরা বিন। স্বীকৃতি বন্ধুরা আমরা সবাই জানি যে অ্যাম ইজার এটা কি বোঝায় বর্তমান এর অতীত ফর্ম হচ্ছে কি ওয়াজ ওয়্যার আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি বিন। তাহলে এটা ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে শর্তের সাথে কিন্তু মিলে যাচ্ছে যে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এর পর কি থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে এখানে উড হ্যাভ এর পর তাহলে বি অর্থাৎ অ্যাম ইজার এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এখানে কি বিন। তাহলে এটা মিলে গেছে তাহলে এটা আমাদের এক্সাক্ট অ্যান্সার হবে এটাই সঠিক উত্তর হবে। আর এটা কিন্তু পেসিভে আছে খেয়াল রাখবে এটা কিন্তু পেসিভ হয়ে গেছে। তারপরে মাসবিত প্রশ্ন ওঠে না তাহলে কি বলা হচ্ছে তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ইফ যুক্ত এই ক্লোজটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট তাহলে তারপরের যেটা অর্থাৎ সামনেটার যেটা উত্তর হবে সেটা কি হবে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অপশন অনুযায়ী এখানে উড হ্যাভের পর আমরা কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়ে গেছি তাহলে এটা হবে এক্সাক্ট অ্যান্সার। তারপরে এবার আমরা 35তম বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখে আসবো। এই প্রশ্নটা আসলে 35তম বিসিএস পরীক্ষায় এখানে বলছিল দিস কুড হ্যাভ ওয়ার্ক যে ইফ আই এখানে ড্যাশ বিন মোর ফার সাইটেড। তো স্বীকৃতি বন্ধুরা আমরা এবার লক্ষ্য করবো যে এখানে যে কি কুড হ্যাভ আমরা পেয়ে গেছি কি পেয়ে গেছি কুড হ্যাভ অর্থাৎ উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ পর ভার্বের কি পিভি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কুড হ্যাভের পর এখানে ওয়ার্কের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ার্ক পেয়ে গেছি তাহলে ইফ যুক্ত তাহলে এইটা আমাদের মিলাতে হবে। তাহলে মিলে দিতে গেলে কি করতে হবে প্রথমত ইফ থাকবে তারপরে সাবজেক্টের পরে কি নেওয়া লাগবে আমাদের হ্যাড। তাহলে ইফ পেয়ে গেছি সাবজেক্ট পেয়েছি তাহলে অবশ্যই কি হবে হ্যাড। তাহলে আমরা এখানে কি হ্যাড এটাই পেয়ে গেছি তাহলে ক নম্বর এটা হবে অ্যান্সার। এটা কিন্তু অ্যান্সার হ্যাভ হবে না মাইট হবে না উড কিন্তু হবে না। তাহলে নিয়ম অনুযায়ী এখানে কি হবে আমাদের হ্যাড বসাতে হবে তাহলে এখানে হ্যাডটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ছিল 25তম বিসিএস পরীক্ষা এসেছিল। এবার কোশ্চেন নম্বর 3 তাহলে এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে শুরুতে কিন্তু ইফ নেই কিন্তু ইফ না থাকলে এই যে বিকল্প হিসেবে এই যে এই স্ট্রাকচারটা আমি তো প্রথমে বললাম অর্থাৎ কিছুক্ষণ আগে আমি বলছি যে হ্যাডের পর যদি সাবজেক্ট ভার্বের 3 অর্থাৎ পিপি ফর্ম যদি পাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আমরা পেয়ে যাই তাহলে পরের গঠনটা কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে হ্যাড তারপরে সাবজেক্ট ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা অর্থাৎ আমরা জানি যে এম তারপরে কি ইজ তারপরে কি আর এটাকে আমরা কি বলি প্রেজেন্ট ফর্ম কি ফর্ম প্রেজেন্ট। পরেরটা কি হয় পাস্ট তারপরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এটাকে অনেকে আমরা বলি কি ভেইথরি ফর্ম
এটাকে বলি V2 ফর্ম, আর এটাকে বলি V1, অর্থাৎ প্রেজেন্ট বা ভার্বের বেস ফর্ম এটাকে আমরা বলি। এটা ভার্বের পাস্ট ফর্ম বা V2 বলি, আর এটা কি ভার্বের পাস্ট সিম্পল ফর্ম, অনেকে এটাকে বলে VPP ফর্ম বলে বা অনেকে V3 বলে। তো অ্যাম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এর পাস্ট ফর্ম হবে কি, আমরা সবাই জানি কি ওয়াজ এবং কি ওয়ার, আর এটা পাস্ট সিম্পল ফর্ম হচ্ছে কি আমাদের কি বিন। তাহলে অ্যাম ইজ আর এটা হচ্ছে কি বর্তমান ফর্ম বা ভার্বের বেস ফর্ম, তাহলে পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ ওয়ার, আর পাস্ট সিম্পল ফর্ম হচ্ছে কি বিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখে নিই। তাহলে এখানে হ্যাড পেয়ে গেলাম, তারপরে সাবজেক্ট পেলাম, তাহলে কি ভার্বের পাস্ট সিম্পল ফর্ম কি পেলাম বিন। তাহলে নিঃসন্দেহে পরের গঠনটা কি হবে, অবশ্যই কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, অর্থাৎ সাবজেক্টের পরে এগুলো থাকবে, তারপরে ভার্বের পাস্ট সিম্পল ফর্ম যে কোনো একটা থাকবে, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে, তারপর ভার্বের পাস্ট সিম্পল ফর্ম। তাহলে আমরা এখানে লক্ষ্য করি, তাহলে সাবজেক্ট পেয়ে গেছি, তাহলে আমাদের লাগবে কি এখন এই সূত্রের সাথে আমাদের মিলাতে হবে যে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ আছে কিনা। তাহলে আমরা এখানে দেখি উড হ্যাভের পর ভার্বের কি এখানে 3 পেয়ে গেছি, কিন্তু এখানে উড হ্যাভ নেই, তাহলে এখানে কিন্তু এটা অ্যান্সার হবে না। আবার বি নম্বর এখানে উড হ্যাভ, কুড হ্যাভ নাই, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না। আবার এখানে উড পেয়েছে কিন্তু হ্যাভ নাই, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে নিঃসন্দেহে এইটা আমাদের অ্যান্সার হবে যে উড হ্যাভের পর ভার্বের 3। তো শিক্ষার্থী বন্ধুরা আমি চেষ্টা করলাম তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলার চেষ্টা করলাম, তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আসলে আমাদের 9-10 বা মনে করেন স্কুল লেভেলের আমাদের এটা কমপ্লিটিং সেন্টেন্স আকারে এটা আসে। যদি আমরা এই স্ট্রাকচার ভালো করে জানি, শুধু কমপ্লিটিং সেন্টেন্স নয়, আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা অবশ্যই এটা যে কি আমরা অ্যান্সার করতে পারবো, বা এটাতে এই প্রশ্নটিতে আমরা পূর্ণ মার্কস পাবো বা ফুল মার্কস পাবো। সামনে প্রাইমারি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা, তোমরা ভালো করে সবাই প্র্যাকটিস করবা। যেহেতু টিউটোরিয়ালটা বড় হয়ে যায়, আমি আরও অনেক উদাহরণ দিতাম। তো সবাইকে ধন্যবাদ। সবাই কি করবে, আমার চ্যানেলটা অবশ্যই তোমরা কি করবা, সাবস্ক্রাইব করবা। আমি আরও গ্রামার আর্টিকেলের ক্লাস নিয়ে আসবো এবং আমি স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে আসবো, খুব সহজে আপনারা শিখতে পারবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই কি করবেন, সাবস্ক্রাইব করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব, বা পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।